একটি উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে। আর এটা সামাল সরকারি কর্মচারীদের 14 লাখ যে সরকারি কর্মচারী তাদের মহার্ঘ ভাতা দিতেই বাড়তি খরচ হবে 7,000 কোটি টাকা। অনেকে হিসাবটাকে এইভাবে মেলাচ্ছেন যে এই 7,000 কোটি টাকা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছ থেকে 12,000 কোটি টাকা নেওয়া হচ্ছে কিনা, এবং এটার পেছনে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে IMF এর কোনো চাপে সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কিনা, আপনার বিশ্লেষণ কি? আমার কাছে মনে হচ্ছে বিষয়টি খুব হঠাৎ করে হয়েছে। আমরা সবসময় দেখে থাকি বাজেটের আগে পরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তার আগে যেটি করা হয় অংশীজনদের সাথে বসে আলোচনা করা হয়, বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে, এমনকি ভোক্তা অধিকার সংগঠনগুলোর সাথে, অথবা অর্থনীতিবিদদের সাথে, অথবা থিঙ্ক ট্যাঙ্কদের সাথে। এবারে আমরা দেখলাম যে আপনার ভ্যাটের আওতাও বাড়লো, ভ্যাটের হারও বাড়লো, এবং তাতে করে আপনি অঙ্কটি ঠিকই বলেছেন, 12,000 কোটি টাকার একটি প্রায় $1 বিলিয়ন। এরকম একটি জায়গায় আমার মনে হয়েছে যে যদিও প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে বলা হয়েছে যে তাতে করে মানুষের ভোগান্তি বাড়বে না, অর্থনীতি স্থিতিতে থাকবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার মনে হয়েছে আমরা আশঙ্কাটা সমাজে যেটি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে মানুষ কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন, এবং তাতে করে তার জীবনযাত্রার মান মানে ব্যয় বাড়বে এবং তাকে কম্প্রোমাইজ করতে হবে, আরো এরকম একটি জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে। আর যাদের জন্য এই দুটি অঙ্ক যেটি তুলনা করা হচ্ছে, যে মহার্ঘ ভাতার ব্যাপারটি, আমি আপনাকে বলি গত 15 বছরে আমাদের যে প্রশাসনের কর্মকর্তা তাদেরকে যেই উপঢৌকন দেওয়া হয়েছে, তাদের বেতনাদি এবং সুবিধাদি যেভাবে বাড়ানো হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং আপনি জানেন যে 2জন মুখ্য সচিবের জন্য 2টি বাড়ি করা হচ্ছিল হেয়ার রোডে কিংবা মিন্টু রোডে, তাতে 2টি করে সুইমিং পুল রাখা হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন, এটি ফ্লোরিডাতে হতে পারে, কিন্তু বাংলাদেশের মুখ্য সচিবকে কেন এরকম বিলাসী বাড়ি দিতে হবে, তখন প্রশ্ন উঠেছিল। তখন আমরা যে উত্তরটি খুঁজতে চেষ্টা করেছিলাম, যেহেতু সরকারটি গুণগত মানে নিম্নমানের নির্বাচন করছিলেন এবং প্রশাসনের লোকরাই সরকারের লোক হিসাবে পরিচিত ছিল, এবং তাদেরকে বিভিন্নভাবে উপঢৌকন দিয়ে দলের স্তুতি করানো হচ্ছিল, এই জন্য করা হয়। কিন্তু বর্তমান সরকার তো একটি অত্যন্ত ভিন্ন মানের সরকার, ভিন্ন প্রেক্ষাপটের। আমার মনে হচ্ছে এই মহার্ঘ ভাতার ব্যাপারটি রিকনসিডার করা উচিত ছিল, এবং সেটির যোগান যদি করতেই হয় সেটি কি ভ্যাট আওতা বাড়িয়ে বা ভ্যাট বাড়িয়ে করা উচিত ছিল কিনা। আমি আরো একটি পথ আজকে দিনের বেলা ভাবছিলাম, যে যা ধরেন আমরা তো বিদেশে পাচার করা হয়েছে অনেক টাকা, প্রায় $200 বিলিয়ন 15 বছরে। আপনি যদি বিশেষ করে যারা চিহ্নিত পাচারকারী তাদের টাকা ফিরিয়ে আনার একটি উদ্যোগ নেন, এবং তার সাথে ইনসেন্টিভ হিসাবে যারা ওই তৎপরতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে, এটি হতে পারে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেরকম আমরা বিশ্বমানের কনসালটেন্সি অথবা যারা রিপ্যাট্রিয়েট করতে পারে লন্ডার্ড মানি, আমি নিজেও গত 2 সপ্তাহ আগে ঢাকাতে একটি দল এসেছিল, প্রধান উপদেষ্টার অফিসেও তারা গিয়েছিলেন। তারা পাকিস্তান সরকারকে হেল্প করেছেন, মালয়েশিয়ান সরকারকে হেল্প করেছেন, অনেক আফ্রিকান কান্ট্রিকে হেল্প করেছেন। তাদের কোনো অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মতো ভয়াবহ না। বাংলাদেশে যেই মাত্রায় যে অ্যামাউন্টের হয়েছে, কাজে আমরা মনে করি যে এটি একটি অত্যন্ত জোরদার চেষ্টা হওয়া উচিত, এবং জনগণের উপরে করের বোঝা না চাপিয়ে, ভ্যাটের বোঝা না চাপিয়ে, এবং বিশেষ করে দৃষ্টিকটু লেগেছে যে সিভিল প্রশাসনের মহার্ঘ ভাতার বিষয়টি। আমার মনে হয় যেটি রিকনসিডার করা উচিত। এবং দেখুন, আগের সরকারটি এটিকে ভাবমূর্তি বলতো, কোনো কিছু রিকনসিডার করলে বলতো যে তারা যে দুর্বল না, এটি তারা দেখাতে চায়। এই সরকারের ভাবমূর্তির সংকট নাই, তার যথেষ্ট ভাবমূর্তি লেগেছে যে সিভিল প্রশাসনের মহার্ঘ ভাতার বিষয়টি। আমার মনে হয় যেটি রিকনসিডার করা উচিত। এবং দেখুন, আগের সরকারটি এটিকে ভাবমূর্তি বলতো, কোনো কিছু রিকনসিডার করলে বলতো যে তারা যে দুর্বল না, এটি তারা দেখাতে চায়। এই সরকারের ভাবমূর্তির সংকট নাই, তার যথেষ্ট ভাবমূর্তি আছে। এইসব জিনিস আমার মনে হয় রিভিউ করা দরকার, রিকনসিডার করা দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, দুঃখিত, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর রিপন, স্বাগত আপনাকে। আমরা কথা বলছি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে সংস্কার পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে কিনা। সাংবাদিক আশরাফ কায়সারের সঙ্গে আমরা কথা বলছিলাম এই ভ্যাটের আওতা বৃদ্ধি এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের, তার কোন আন্তঃসম্পর্ক আছে কিনা। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে সরকারের একজন মানুষ আছেন, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ মজুমদার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক করতেই এই উদ্যোগটা, এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। কারণ গেল সরকার যেভাবে অর্থনীতিকে রেখে গেছে, সেখান থেকে
একটা পরিত্রাণ পাওয়ার উপায় বা চিকিৎসা হিসেবে এটা করা হচ্ছে। এবং তিনি এটাও বলছেন এতে করে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য না। এই প্রশ্নটা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তার যুক্তিকে আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন, এবং ট্যাক্স বৃদ্ধির আসলেই কোনো উপকারিতা আছে কিনা। এবং আমাদের মনে আছে গেল আওয়ামী লীগ সরকারের সময় টানা 13-14 বার যখন বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়েছে, তখন একই রকমের যুক্তি তখনকার সরকারের যারা মুখপাত্র ছিলেন, তথ্যমন্ত্রী বলি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা দিতেন। ফলে আসলে কি ট্যাক্স বাড়লে সাধারণ জনগণের কোনো উপকার হয় আজাদ ভাই? ধন্যবাদ। এটা তো স্বীকার করতে কোনো আসলে দ্বিধা নেই যে কোনো ট্যাক্সই জনগণের জন্য কষ্টের। ট্যাক্স বাড়লে ট্যাক্সটা যেহেতু মানুষকেই দিতে হয়, তাদের জন্য কষ্ট হয়। তবে আমরা আশা করি যে দেশের প্রতিও মানুষের কিছু কর্তব্য আছে, অবশ্যই। যে কারণে ট্যাক্সের ধারণাটাই এসেছে এই জন্য যে দেশ পরিচালনার জন্য দেশ পরিচালনায় মানুষের অংশগ্রহণ। এইবার যে ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অত্যন্ত ভেবেচিন্তে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে। ভেবেচিন্তে এই অর্থে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটার যে লিগাসিটা ক্যারি করছে, সেটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে লুটপাট, ক্রনি ইকোনমি যেটাকে আমরা বলি, সেখানে দুর্নীতির বিস্তার এত বেশি ছিল, বিভিন্ন প্রকল্পের ব্যয় এত বেশি ছিল, যে কারণে বিশাল একটা বাজেট তৈরি করা হয়েছে, কিন্তু রাজস্ব আয়ের কোনো পথ সেভাবে রাখা হয়নি, বা রাজস্ব আয়ের পথগুলো সেভাবে সুগম করা হয়নি, যে কারণে ক্রমাগত রাজস্ব ঘাটতি বাড়ছিল। এবং সেটা বাড়তে গিয়ে গত 5 মাস অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এই সময়টাতে যে লক্ষ্যমাত্রা রাজস্ব আয়ের ঠিক করা হয়েছিল, এখন এসে দেখা যাচ্ছে যে তার চেয়ে 42,000 কোটি টাকা কম রাজস্ব আয় হয়েছে। তো একটা রাষ্ট্র পরিচালনার জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পরিচালনার জন্য এটা একটা খুব বড় একটা অঙ্ক। আর দেশটা যখন রিবিল্ডিং এর মধ্যে দিয়ে আছে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে, তখন সরকারকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলো আসলে মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হলেও কিছুটা জনগণের ভোগান্তি হলেও সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আবেদন জানানো হয়েছে যে আপনারা রাষ্ট্র পরিচালনায় আপনাদের ভূমিকাটা রাখবেন। ভাই একটু এখানে ইন্টারাপ্ট করে, আপনি বলছেন যে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া। আমরা দেখলাম এর আগে অনেকগুলো বড় সংকট, বিশেষ করে প্রতিবেশী ভারতের আচরণ বলি বা অভ্যন্তরীণ কোনো সংকট হলে আপনারা স্টেক হোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টা সিরিজ অফ মিটিং করছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তাহলে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে কি মূলধারার রাজনৈতিক দল, সক্রিয় রাজনৈতিক দল যারা, তাদের কারোর সঙ্গে আপনারা আলোচনা করেছিলেন? এটা রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে কিনা আমি নিশ্চিত নই, আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। কিন্তু এই যারা অর্থনীতিবিদ আছেন তারা তো নিশ্চয়ই এই সিদ্ধান্ত জেনেছেন বা তাদের মতামত সরকার গ্রহণ করেছে। একটা জিনিস আপনি দেখবেন যে পণ্যগুলোর ভ্যাট বাড়ানো হয়েছে বা ট্যাক্স বাড়ানো হয়েছে, সরকার অনেক চিন্তা ভাবনা করে সেই পণ্যগুলোকে ভ্যাট আরোপ করেছে যাতে জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় খুব বড় কোনো প্রভাব না পড়ে। মানুষের যে আপনি দেখেন যে আমাদের মানুষের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেগুলো প্রতিদিনই মানুষের প্রয়োজন হয়। গত এই সরকার কিছুদিন আগ পর্যন্ত এই পণ্যগুলোতে 3,000 কোটি টাকা কর ছাড় দিয়েছে। এই পণ্যগুলোর দাম যাতে স্থিতিশীল থাকে, তাতে এমনিতেই রাজস্ব আদায়ের একটা ঘাটতি আছে, পাশাপাশি আরো কর ছাড় দিতে হচ্ছে, যে কারণে রাজস্ব ঘাটতিটা আরো বাড়ছিল। আর এইবার যে পণ্যগুলোকে বাছাই করা হয়েছে